আশ্বাসের মধ্যেই রাখা হবে। প্রবাসীদের ভোটাধিকার নিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল সেই 90 দশকে। শুনানির পর হাইকোর্টের তৎকালীন মাননীয় একজন বিচারপতি প্রবাসীদের ভোটাধিকারের পক্ষে রায় দিয়েছিলেন। এর অনেক পরে তিনি আপিল বিভাগের বিচারপতি হলেন, এরপর বাংলাদেশের প্রধান বিচারপতি হলেন, এরপর যথারীতি অবসরে গেলেন, এরপর দুনিয়া থেকে চলে গেলেন। অথচ তার রায়কে আজও বাস্তবায়ন করে প্রবাসীদের ভোটের অধিকার দেওয়া হয়নি। প্রবাসীদের ভোটাধিকার দিতে অতীতের সরকারগুলো কেন যে এত অনীহা ছিল তা বোধগম্য নয়। অথচ প্রবাসীদের পাঠানো রেমিটেন্স হচ্ছে বাংলাদেশের অর্থনীতির স্বীকৃত লাইফলাইন। সম্মানিত সাংবাদিকরা, বৈষম্য ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিভিন্ন দেশে প্রবাসীরা নিজ নিজ অবস্থান থেকে দূতাবাস ও হাইকমিশন ঘেরাও করেছেন, সভা সমাবেশ করেছেন নিয়মিতভাবে দিনের পর দিন। মধ্যপ্রাচ্যে বিক্ষোভ করতে গিয়ে অর্ধশত প্রবাসী জেল খেটেছেন। সর্বশেষ প্রবাসীরা গত বছর 5 আগস্টের আগে মাসব্যাপী রেমিটেন্স পাঠানো বন্ধ করে পতিত সরকারের টনক নড়িয়ে দিয়েছিলেন। সংশ্লিষ্ট উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর কয়েক মাস আগে জানিয়েছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রবাসীদের রেমিটেন্স প্রবাহ বাড়ার ফলে বৈদেশিক রিজার্ভে হাত না দিয়েই বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধ করা হয়েছে। সুতরাং এমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা 1.5 কোটি প্রবাসীদেরকে অবহেলা করার কোনো সুযোগ নেই। তাদের ন্যায্য ভোটাধিকার অবশ্যই দিতে হবে এবারই আসন্ন জাতীয় নির্বাচনে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি প্রবাসীদের আকুণ্ঠ সমর্থন আছে। সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে 53 বছর পর দেশ গড়ার এবং দেশ গড়তে উপযুক্ত প্রতিনিধিদের ম্যান্ডেট দেওয়ার এক সুবর্ণ সুযোগ এসেছে। এই সুযোগ থেকে মোট জনসংখ্যার প্রায় 10%, শতকরা 10% বাংলাদেশি যারা প্রবাসে বসবাস করেন তাদের বঞ্চিত করলে এবং তাদের মৌলিক অধিকার দিতে অবহেলা করলে বরং দেশ ক্ষতিগ্রস্ত হবে। পৃথিবীর প্রায় 120টি স্বাধীন ও সার্বভৌম দেশ আছে যাদের এক একটি রাষ্ট্রের মোট জনসংখ্যা 1.5 কোটি হবে না। সুতরাং এত বিপুল সংখ্যক প্রবাসীদের ভোটাধিকারের মতো মৌলিক ও সাংবিধানিক অধিকার দিতে অবহেলা করে রাষ্ট্রের টেকসই সংস্কার বা মেরামত করা সম্ভব নয়। 1.5 কোটি প্রবাসীদের সন্তুষ্ট করুন, তাদের মৌলিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করুন। তার বিনিময়ে দেখবেন প্রবাসীরা আরও কোটি কোটি ডলার রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতি চাঙ্গা করে দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। সাংবাদিক বন্ধুগণ, পতিত সরকার ও প্রতিবেশী বড় একটি দেশ বর্তমান সরকারকে অস্থিতিশীল করার জন্য দেশের ভিতর ও বাইরে বহুমুখী ষড়যন্ত্র করে যাচ্ছে। বিশেষ করে পশ্চিমা বিশ্বে অনবরত মিথ্যা ও আজগুবি প্রচারণা ও প্রপাগান্ডা ছড়াচ্ছে। প্রতিবেশী বড় দেশের লবি পাওয়ার, কানেকশন, যোগাযোগ, ডায়াসপোরা অনেক বড় ও ব্যাপক। এগুলোর মোকাবেলা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একার পক্ষে সম্ভব নয়। বাংলাদেশের একটি পজিটিভ দিক হচ্ছে তার 1.5 কোটি নাগরিক প্রবাসী। তাদের মৌলিক অধিকার দিয়ে দেশের নীতি নির্ধারক বাছাইয়ের কাজে সম্পৃক্ত করলে তারা দেশের বাইরে বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের ইমেজ বাড়াতে একজন আনঅফিসিয়াল অ্যাম্বাসেডরের ভূমিকা পালন করতে পারেন। গত ডিসেম্বরে প্রবাস থেকে একটি বিশেষজ্ঞদের ডেলিগেশন সাক্ষাৎ করেছিল মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস এবং ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন পুরো নির্বাচন সংস্কার কমিশনের সাথে। আমিও ছিলাম ওই ডেলিগেশনের সদস্য। প্রবাসীদের ভোটাধিকার নিয়ে তাদের সাথে বিস্তারিত আলাপ আলোচনা হয়েছিল। গত পরশু মাননীয় প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার এর সাথে বিস্তারিত আলাপ ও মত বিনিময় হলো। সবাই প্রবাসীদের ভোটাধিকার দিতে দৃঢ় প্রতিজ্ঞ। এটা যদি হয় তাহলে আসন্ন নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে অসুবিধা কোথায়? শুধু প্রয়োজন সত্যিকারের সদিচ্ছা ও সেই সদিচ্ছা পূরণে যথাযথ কমিটমেন্ট, প্রয়োজনীয় রিসোর্স ও যোগ্য লোক। দেশের ভিতর যোগ্য, স্মার্ট ও প্রশিক্ষিত লোকবল না থাকলে বা না পেলে বাইরে সহায়তা নেওয়া যেতে পারে। পশ্চিমা বিশ্বে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বহু বিশেষজ্ঞ আছেন যারা সরকার ও নির্বাচন কমিশনকে সহায়তা করতে পারেন।
সম্মানিত সাংবাদিক বৃন্দ, অন্যান্য দেশের প্রবাসীদের তাদের নিজ দেশের নির্বাচনগুলোতে ভোট দিতে পারলে আমরা কেন সেটা নিশ্চিত করতে কার্পণ্য করি? তুরস্কের বিগত প্রেসিডেন্ট নির্বাচনে তুরস্কের প্রবাসীদের ভোট ছিল বিজয়ের ক্ষেত্রে একটি ডিসাইসিভ ফ্যাক্টর। সুপ্রিম ইলেকশন বোর্ড অনুসারে বিদেশে বসবাসকারী 16 লাখেরও বেশি তুরস্কের নাগরিক নতুন প্রেসিডেন্ট এবং সংসদীয় প্রতিনিধিদের নির্বাচন করতে তাদের ভোট দিয়েছিলেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা তুরস্কের নাগরিকরা ভোট দিতে পেরেছিলেন দেশটির প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে। এ লক্ষ্যে ফিনল্যান্ড, সুইডেন সহ ইউরোপের বিভিন্ন দেশ এবং কাতার, লেবানন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা তুরস্কের নাগরিকদের ভোট প্রয়োগ নির্বিঘ্ন করতে স্থাপিত হয়েছিল প্রয়োজনীয় সংখ্যক পোলিং বুথ। ইউরোপের দেশ ফিনল্যান্ডে সব মিলিয়ে 6,791 জন তুরস্কের নাগরিক বুথ প্রয়োগ করার অধিকার পান। তাদের জন্য ফিনল্যান্ডের বিভিন্ন অঞ্চলে বুথ খোলা হয়েছিল। ফিনল্যান্ড ছাড়াও পোলিং বুথ খোলা হয়েছিল সুইডেনেও। দেশটির রাজধানী নিকটবর্তী শহর আলবাসুতে স্থাপন করা একটি বুথে ধারণা করা হয়েছিল 42,800 তুরস্ক প্রবাসী নাগরিক ভোট দেবেন। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সব মিলিয়ে ভোট দেওয়ার উপযুক্ত তুরস্কের প্রবাসী নাগরিক ছিল 10,868 জন। তারাও দেশটিতে স্থাপন করেছিল পোলিং বুথে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছিল। কাতারের রাজধানী দোহায় অবস্থিত তুর্কি দূতাবাসে স্থাপিত বুথে ভোট গ্রহণ করা হয়েছিল সকাল 9টায় এবং শেষ হয়েছিল রাত 9টায়। এছাড়া লেবাননে থাকা 8,336 জন প্রাপ্তবয়স্ক তুরস্কের প্রবাসীদের জন্য স্থাপিত হয়েছিল পোলিং বুথ। সেখানেও সকাল 9টা থেকে রাত 9টা অবধি চলেছিল ভোট গ্রহণ। তুরস্ক তাদের প্রবাসীদের ভোটের জন্য এত সুন্দর ব্যবস্থা করতে পারলে বাংলাদেশ তার প্রবাসী নাগরিকদের জন্য পারবে না কেন? সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, ফরাসিরা তাদের প্রবাসীদের ব্যাপারে বরং আরও এক ধাপ এগিয়ে। ফ্রান্সে তাদের প্রবাসীদের শুধু ভোটাধিকারই দেয়া হয়নি, বরং ফ্রান্সের পার্লামেন্টে 11 জন প্রতিনিধি এমপি নির্বাচিত হন কেবলমাত্র প্রবাসে বসবাসরত ফ্রান্সের নাগরিকদের দ্বারা। পুরো বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফরাসি নাগরিকদের জন্য মোট 11টি নির্বাচনী এলাকা কনস্টিটিউয়েন্সি হিসাবে ঘোষণা করা হয়েছে। যুক্তরাজ্য তাদের 3য় নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত। এখন প্রশ্ন হচ্ছে, ফ্রান্সের জন্য Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.